আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আমার আরো একজন অতিথি মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের রাজনীতির এপিঠ ওপিঠের আয়োজনে। আমি আজকে যেটি নিয়ে কথা বলতে চাই, একদিকে যেমন আমরা দেখছি আগুন, নাশকতা, অস্থিরতা, অন্যদিকে বলা হচ্ছে ঐক্য, সংস্কার, নির্বাচনের কথা। এই সার্বিকভাবে সবগুলো প্রসঙ্গ আনতে চাই একটু। আমি শুরু করব সচিবালয়ে আগুন, যেটি একদম সাধারণ থেকে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই এখানে ধারণা করছে নাশকতা। আপনাদের দুজনের কাছেই আসবো, আমি প্রশ্নটা একবারে করি যে আহ, নাশকতা কেন ধারণা করছে সেই প্রসঙ্গটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো, কিন্তু তার পরবর্তীতে আমরা যা দেখলাম, ঘটনার পরে যা দেখলাম, একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল, 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা ছিল, সেই তদন্ত কমিটি বাতিল করে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হলো। আমরা দেখলাম সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার আপাতত সেটি বাতিল, সাংবাদিকটা প্রবেশ করতে পারছেন না। মানে আপনাদের কাছে একটু জানতে চাই, কেন তদন্ত কমিটি বাতিল হলো সেই ব্যাখ্যাটা কি পাচ্ছেন? কেন সাংবাদিকদের প্রবেশাধিকার, নিরাপত্তার কথা যদিও বলা হচ্ছে, সেটি আসলে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে? মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। দেখেন, কেন তারা এই কাজগুলো করেছে সেটা কেবলমাত্র ওনারাই বলতে পারবেন। এবং আমার কেন যেন মনে হয় ওনারাও বলতে পারবেন না। করা দরকার করেছি। বাংলাদেশে আসলে শাসকদের কিছু জবাবদিহিতা নাই তো। ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আপনারা কেন তাহলে আগেরটাই করলেন, আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন? সাংবাদিকদের কেন আপনারা বন্ধ করলেন, এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে? অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে? নেই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বলি আমরা। এই যে আচরণটা, এই যে ব্যাখ্যাবিহীন আচরণ, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি ডেমোক্রেটিক আচরণ? কেউ বলবে? আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই 35 বছর। 35 বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি। মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। আমি কখনো শুনিনি। এরশাদ আমলেও শুনিনি। এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি। তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি, তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি উনি প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য। তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না। আচ্ছা, অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন? সংবাদ সংগ্রহের জন্য তো। তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই? কোনো সংবাদ নেই ওখানে? ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই? এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো, তাদের যারা বেতন দেয় তাদের, এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয়। এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে? মানুষের জানার আগ্রহ থাকতে পারে না? মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল? সেই ব্যাখ্যাটা জানতে চান আপনারা? যাইতে পারে না? ক্ষুধাবক্স চৌধুরী স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার সাংবাদিকদের বলা হচ্ছে যে অ্যাক্রিডিটেশন কার্ড নতুন দিয়ে করে স্বরাষ্ট্র আবেদন করতে মন্ত্রণালয়ে হবে। যায়। হ্যাঁ, আপনি আমার বলেন মাসুদ কামাল, সাংবাদিকদের এটা সাংবাদিকদের যে বলা অ্যাক্রিডিটেশন হচ্ছে, কার্ড এটা যে দিয়ে বলা স্বরাষ্ট্র হচ্ছে মাসুদ কামাল, মন্ত্রণালয়ে একটু যায়। যোগ করি। আমি একটু বলেন এটা যোগ একটু করেন। জানতে চাই যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারেই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই, ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন। এর কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্ত, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলি। সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই। কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটি মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার,
খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায়। পারেন নাই, আপনারা বেসিক্যালি পারেন নাই। আগুন, যার আগুনটা জ্বললো কেন আপনারা বলে, আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর কারো আমলে আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা সত্যতা করে করছে, হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি। হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে, শত্রুরা এখানে ঢুকলো কিভাবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের জি, ব্যর্থতা ঢাকার জন্য এখন তাইরি নারে করতেছেন। জি। এরে এ- ধমকান, আ- তারে ধমকান, তুমি আসতে পারবা না, তুমি বসতে পারবা না, হ্যাঁ, তুমি এই তাকাইতে তাইরে পারবা নাড়েরা না। নিয়ে একটু কথা বলে নেই মাসুদ কামাল, এবং তারপরে ওই ব্যর্থতার জায়গা আমি আরেকটু স্পষ্টভাবে যেতে চাইবো যে আসলে কোথায় ব্যর্থতা, কার দায়, এই ধারণাগুলো আমাদের যে হচ্ছে সেটা নিয়ে আরেকটু আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার আব্দুল নতুন স্যার আপনার কাছ থেকে শুরুতে পরবর্তী যেই পদক্ষেপগুলো সরকারের কাছ থেকে দেখছি, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, তদন্ত কমিটির পুনর্গঠন নতুন করে হলো, সাংবাদিকরা ঢুকতে পারছেন না, এই যে বিষয়গুলো, এটা আপনি কি কোনো ব্যাখ্যা পান যে কেন করা হলো? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? প্রথম বিষয়টি হচ্ছে যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনার কারণ থাকে। এখন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই রহস্যজনক, কেননা সচিবালয় একটি কি পয়েন্ট ইনস্টলেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এখানে পাস ছাড়া প্রবেশ করা যায় না। অফিস সময় শেষ হয়ে গেলে প্রবেশ করা যায় না। এটি পাহারার মধ্যে থাকে। এবং আমরা দেখেছি যে আহ 5ই আগস্টের পর থেকে সচিবালয়ের সামনে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার স্থাপন করা আছে, সেখানে প্রহরা আছে। তারপরে আমরা কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছি সচিবালয়ে। আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে ছাত্ররা ঢুকে পড়েছে এবং দলে বলে ঢুকে পড়েছে। কে তাদেরকে পাস দিয়েছে, কে তাদেরকে ঢুকতে দিয়েছে, এর উত্তর কিন্তু কেউ বলে নাই। তারা দলে বলে ঢুকে পড়ে বলেছে আমরা পরীক্ষা দেব না, এবং তারপরে পরীক্ষা বাতিল করে পরীক্ষা দিতে হয়। আমরা দেখেছি সচিবালয়ের আহ আগুন ধরার বিষয়টি এতই রহস্যজনক যে একই ভবনের দুটি দূরবর্তী প্রান্তে আগুন ধরেছে। এবং এটাও বলা হয়েছে যে কুকুরের মৃত্যু হয়েছে সচিবালয়ের উচ্চ ফ্লোরে। কুকুর কি করে গিয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। এবং ওই সময়ে একজন দমকল বাহিনীর আহ, কর্মী তিনি নিহত হয়েছেন গাড়ির ধাক্কায়। আমরা জানি যে কোনো ইনস্টলেশন আগুন ধরলে রাস্তা বন্ধ করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয়, এবং সেখানে আহ মূলত যাতে কর্মীরা কাজ করতে পারেন সেজন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়। এখানে কি করে একটা গাড়ি আসলো এবং তাকে ধাক্কা দিল এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। সচিবালয়ে সিসি ক্যামেরা আছে, অত্যন্ত সুরক্ষিত এলাকা। সচিবালয়ে সিসি ক্যামেরা দেখলেই কিন্তু সেখানে কারা কারা কোথা থেকে কোথায় গিয়েছে এটা পাওয়া সম্ভব। তদন্ত কমিটির বেলায় আমরা লক্ষ্য করলাম যে একটি তদন্ত কমিটি তৈরি করে দ্রুত সময়ের মধ্যে আবার সেটি বাতিল করা হলো। এই ধরনের আচরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা তাদের নিজেদের সিদ্ধান্তের উপরে নিজেরাই আত্মবিশ্বাসী না, এবং নিজেদের বিশ্বাস কম, নিজেরা দ্বিধায় ভুগছেন, এবং নিজেরা তাদের সিদ্ধান্ত সঠিক না ভুল এটা সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা তাদের উপর কোনো চাপ রয়েছে। তারা একটা সিদ্ধান্ত নেওয়ার পর কেউ এসে তাদেরকে কিছু বলে এবং তারপর তারা সেটা বদলায়। এটা কিন্তু বাইরে থেকে এরকম মনে হচ্ছে, কিন্তু সবচেয়ে উদ্ভট ব্যাপারটি হচ্ছে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা এবং তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করে বলা যে নতুন করে আবার সব নিতে হবে। এই বিষয়টি কিন্তু আসলে খুবই হাস্যকর, এই জন্য যে যারা এই সচিবালয়ে আছেন তারা জনগণের কর্মচারী, জনগণের জন্য কাজ করেন, প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো সরকারের কর্মচারী না। এবং যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাদের হয়ে তথ্যানুসন্ধান এবং সত্যানুসন্ধান করে সাংবাদিকরা, যারা সংবাদ কর্মী, তারাই সঠিক খবরটি মানুষের হয়ে খুঁজতে থাকে। সরকারের মধ্যে নানা ধরনের পক্ষ থাকে, যে কোনো প্রতিষ্ঠানে নানা ধরনের পক্ষ থাকে। কেউ হয়তো কোনো সংবাদ লুকিয়ে রাখতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ ভিন্নভাবে পরিবেশন করতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ না হোক সেই জন্য প্রভাব বিস্তার করে। কিন্তু সংবাদকর্মীরা কি করেন, এই ধরনের তিন পক্ষকেই ছাপিয়ে তারা নিজেদের দায়িত্বটি পালন করেন এবং সঠিক সংবাদ দেন। আমরা দেখলাম এখানে কি এমন হয়েছে যে সাংবাদিকরা ঢুকতে পারবে না? সচিবালয়ে রাতের মধ্যে কুকুর ঢুকে 7 তলায় চলে যায়, কিন্তু সাংবাদিক ঢুকতে পারবে না, এর মানে কি? আপনারা কুকুর পাহারা দিতে পারেন না, সাংবাদিক আটকান। আরেকটা হচ্ছে যে তারা অ্যাক্রেডিটেশন যে বাতিল করলেন, এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা এটা কিন্তু খুবই একটা আমি বলবো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। এই কারণে যে যাদের অ্যাক্রেডিটেশন দেয়া হয়েছিল তাদের তো নিশ্চয়ই তালিকা আছে, এবং সেই তালিকায় যদি কোনো গরমিল থাকে বা কেউ যদি মনে করেন যে সেখানে অসাংবাদিক আছে, তাহলে সেই তালিকাটি পর্যালোচনা করে কে অসাংবাদিক সেটা চিহ্নিত করে
তাদের বেলায় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, এবং এটার একটা ব্যাখ্যা থাকতে হবে কেন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে। কেননা অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়টি কিন্তু একটি ক্রমাগত প্রক্রিয়া। এটি কিন্তু প্রত্যেক সরকার দেন এবং সেটা বলবৎ থাকে, চলতে থাকে। এক একজন সাংবাদিকের ক্যারিয়ার 30 বছরের আছে, 25 বছরের আছে, 35 বছরের ক্যারিয়ার আছে, তারা অ্যাক্রেডিটেশন কার্ড তাদের আছে। তারা সংবাদ সংগ্রহের জন্য সরকারি যেসব স্থাপনা আছে সেখানে প্রবেশ করতে পারেন, বিশেষ করে সচিবালয়ে প্রবেশ করতে পারেন। 35 বছর ধরে যিনি একটা কার্ড ক্যারি করছেন বা 30 বছর ধরে, তার কার্ডটা আপনি রাতারাতি বাতিল করে দিলেন। আপনার কি মনে হয় না যে যারা এই কাজগুলি করছেন, বা আমাদের কি মনে হয় না যে তারা এক ধরনের তুগলকি স্বৈরাচারী আচরণ করছেন? স্বৈরাচার তো কোনো আহ কাল্পনিক বিষয় না। স্বৈরাচার হচ্ছে যিনি স্বৈর আচরণ করেন, তিনি স্বৈরাচার। তো এইরকম যুক্তিহীন সিদ্ধান্ত যখন কেউ নেয়, তখন আমরা সেটিকে অবশ্যই একটা স্বৈরাচারী মানে সিদ্ধান্ত আগেও বলতে যখন পারি। অ্যাক্রিডিটেশন কার্ড তো এখন একবারে ঢালাওভাবে বলা হলো যে আবার নতুন করে আবেদন করতে হবে। আগেও আমরা দেখেছি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, তখন বেছে বেছে বেশ অনেকজনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তখনও কিন্তু কোনো ব্যাখ্যা পাই নাই আমরা। শুনেছি যে সরকার পারে তাই সরকার করেছে। আর আহ, সরকার তো অনেক কিছুই পারে। সরকার তো দল নিষিদ্ধ করে দিতে পারে। আমরা দেখছি এর আগে সরকার হঠাৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো না, করেছিল তো, হুম। তার কয়েকদিন পরে তারা সরকার থেকে চলে গেল। তো এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আগেরটা যদি ভুল হয়ে থাকে, তাহলে এটাও ভুল যে সরকার যা খুশি করতে পারে বলে যা খুশি করবে, ব্যাপারটা সেরকম না। সরকার যা খুশি করতে পারে কখন, যখন বৃহত্তর স্বার্থে যা খুশি করার প্রয়োজন হয়। 100 লোককে বাঁচাতে হবে, সেখানে একজন লোককে আমি আটকে দিলাম, এটা ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু আপনি 101 জনের সকলকে আটকে দিলেন। আপনি 100 জনকে বাঁচাতে একজনকে আটকাতে পারেন, কিন্তু এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা, এটা কাকে বাঁচাতে কাকে আটকালেন? আপনারা যেটি করলেন সেটি হচ্ছে সচিবালয়ের সংবাদ সংগ্রহে একটি অন্ধকার পর্দা টেনে, এবং সেই পর্দাটি টেনে দিয়ে বললেন যে কেউ কোনো সংবাদ পাবে না, আমরা যা বলবো সেইটুকু শুধু পাবেন, এর বাইরে কেউ গিয়ে কোথাও নাক গলাতে পারবেন না। কিন্তু বিড়াল ঘুরে কুকুর ঘুরে, যখন তখন পাস ছাড়া যে কেউ ঢুকে পড়তে পারে, নিজেদের পরীক্ষাকে অটো পাস করিয়ে নিতে পারে, নানান ধরনের ফোন করতে পারে, তদবির লিখতে পারে, চাকরির সুপারিশ করতে পারে, এগুলি তো আগেও হয়েছে। তাহলে বদলালো কি? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। আমি মনে করি যে এই সিদ্ধান্তটি জুলাই বিপ্লবের যে চেতনার কথা বলা হচ্ছে, জুলাই বিপ্লবের স্পিরিট, চেতনা শব্দটা ব্যবহার না করে ইংরেজি ব্যবহার করলে কিন্তু এটা বদলে যায়। স্পিরিট আর চেতনা একই জিনিস। তো এই যে স্পিরিট অফ জুলাই, এইটা কি তার পক্ষে যায়? যেখানে আমরা বলেছি বাক স্বাধীনতা ফিরে পেলাম, আমরা অনেক স্বাধীনতা ফিরে পেলাম। তো অনেক স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পেলে, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেলে, সংবাদ কর্মীরা কেন সচিবালয়ে তাদের অ্যাক্রেডিটেশন কার্ড দিকে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবে না? এটার তো কোনো যুক্তি নাই। জি। তাহলে এই যে মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু এটি জানি যে যেই বিষয়গুলোর কারণে ধারণা করা হচ্ছে যে এটি নাশকতা, আহ, এমনকি যাদের দিকে প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টারা যাদের কথা বলছেন, আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে, যেটি তাদের কাজ, তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা, বলছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট, কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে, মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে, সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক। তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে আহ, ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন, আহ, তিনি কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো? এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল? প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য আমি কোনো পাত্তা দিই না, আমি কোনো গুরুত্ব দিই না। এই লোক কে? এই লোক কে? এই লোক আছে দেশে? এই বিদেশে বসে বসে এই সমস্ত ডায়লগ বাজির কোনো মানে হয় না। উনি যে কথাগুলি বলেছেন, পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট ধরে সে কথা বলেছে আমার জীবনের, আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কি কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছে? ওর আলাপ বাদ দেন, আমি আমার আলাপ করি। যে আলাপগুলো আপনি একটু আগে বললেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে, আমি এই প্রসঙ্গটা বলি। দেখেন, প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে, আমিও করতে পারি। আমি ইচ্ছা করলো আমি এটা করলাম অথবা করলাম, কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার। কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ঘরের মধ্যে একা থাকি, আমার কারো কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি, তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি, আমার রিক্সাওয়ালার কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।
এবং এই জবাবদিহি করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে। তাদেরকে হাতে পায়ে যারা বসে নাই। ডক্টর ইউনূসকে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন, এটা আমি বলি নাই। উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জবাব দিয়ে করবো। এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এইটা বলেছেন, প্রথমে খুব খুশি হয়েছিলাম, পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না, পাত্তা দেয় না। তাহলে এই সমালোচনা মানে কি ভাই? আমি সমালোচনাটা কেন করতেছি? যে আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা আপনাকে আমি শোনাচ্ছি। আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না, আপনি আপনাকে সংশোধন করবেন। উনি বুঝে সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো, আমি কারোরটা শুনবো না, দেখবো না, আমার যা ইচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো, আবার ঘুমাই করবো। উনি ওই লাইনে গেছেন। এটা একটা আধুনিক লাইন হতে পারে। বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওরা দিয়েছেন, দিতেই পারেন। এই অভিযোগ আমরা আগের গভর্নমেন্ট আমলে দেখছি। মানুষের ঘরে আগুন লাগলো বলে কি আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে? কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস। আপনি দিয়াশালায় কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস, ওটা জামাত করতেছে বলছে তোরে ভাই। এখন এরা ওই লাইনে গেছে, মানে স্কুলিংটা চেঞ্জ হয় না, বুঝছেন? মানে আমি আগে একটা বললাম আপনাদের মাটির সমস্যা, মাটির দোষ রে ভাই। এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা বোধহয় এই লাইনে চিন্তা করে। ওই একই স্কুলিং এর মতো আছে, একই টিচার, একই ক্লাসরুম, যে যা কিছুই হোক ওই কেষ্ট বাটাই চোখ। আওয়ামী লীগ আমলে মানে কেষ্টটা জামাত খারাপ, পরিবর্তন হয়েছে। জামাতের আগুন ধরেছে, জামাতের আগুন সন্ত্রাস। বিএনপির আমলে কি হবে জানি না এখন পর্যন্ত। আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর, কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর। আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দোষর বলে দিবে, কারণ বলতে তো ভাই পয়সা লাগে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না। তুষার ভাই ডাক্তার মানুষ, উনি সুস্থতা আবার কি ভালো বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না। আমরা এই অবস্থায় আছি, একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায়। জামু কই? এই দুঃখ কোথায় রাখবো? ভাই তুমি পারো নাই, এটা হলো বটম লাইন। তোমার কাছে ক্ষমতা দিয়েছি, তোমার কাছে পুলিশ, তোমার কাছে সমস্ত কিছু, তোমার কাছে ফায়ার সার্ভিস, সব তোমার কাছে। তুমি দোষ দাও কার কাছে? যে পলাই গেছে। হইল কিছু ভাই? আওয়ামী লীগের একজন লোককে, আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না। যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে, আপনার আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন। কারণ ওই লোককে পাবেন না খুঁজে আপনি। দেশে তো আওয়ামী লীগের কেউ নাই, তো তাদের উপরে দায় চাপাচ্ছেন। ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয়ী হতে পারবেন না। বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন, সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন। সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা। কিন্তু ওই লাইনে যায় না, আপনি পারেন নাই। কেন পারেন? আপনি, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 24 তারিখ শেষ অফিস হচ্ছে, 24 তারিখ বিকাল 5টায়। তারপরে সারা রাত আর অফিস হয় নাই, সচিবালয় বন্ধ। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ। 25 তারিখ দিবাগত রাত 1:30টার সময় আগুন ধরছে, লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন। ভাই ঘটনাটা কি? এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে। এখন কুকুর নিয়ে আপনাকে থিওরি দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম লাগানো ছিল, কুকুর এখানে একটা ফুটাইছে, ওইখানে যায় একটা ফুটাইছে, তাও হয় না, কারণ এখানে ফুটলে তো সেই মরে যাবো। তো ওইখানে কেমনে গেল? তাহলে কি কবুতর ফর্মুলা নেন যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বানাই যেত যে যাও পাখি বলো তারে, সেও কি কবুতরের মধ্যে টাইম বোম নিয়ে গেছে? কি ভাই আপনারা ব্যর্থ। কিভাবে করছেন এটা আপনি বসে বসে সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে। জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি শর্ট সার্কিট হয়, একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না, তাহলে এক জায়গায় হতো। আপনি ব্যাখ্যা দিতে পারবেন না, কারণ ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় বসছেন যে কি অজুহাত দিব আমি। এইভাবে হয় না রে ভাই। আর অজুহাত দিচ্ছেন কি? আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম, সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে। ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই? বলেন আপনি। এর মধ্যে সফটওয়্যার সব আছে, আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে, সার্ভার আছে, সবই তো আছে। কি করছে? কিন্তু এটা হলো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার, আপনাদের। আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষরা লুকিয়ে ছিল, তো তাদের আপনি তাড়ালেন না কেন? স্বৈরাচারের আজকে 5 মাস হয়ে গেছে,
5 মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষরদের বের করতে পারলেন না, এটাও তো আপনার ব্যর্থতা। পারেন না কেন? শুরু থেকে তো বলতেছি। তুষার ভাই শুনছেন কিনা আমি যাই না, আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়া গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না। এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, বহুজন আমার মতো অনেকে বলছে। এইটা কোনো রকেট সায়েন্স না যে আমি ছাড়া কেউ জানে না, সবাই জানে, সবাই বলতেছে। করেন নাই কেন? করেন নাই কেন? তাহলে মাসুদ কামাল, একটু একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে এই আমলা কোথা থেকে আসবে? মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে? মানে কোথা থেকে আসবেন আমি আমলা? তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই। প্রথমত হলো, এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন? আমি একটা সিম্পল জিনিস বলি। প্রথম দিন এসেই প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন, বাংলাদেশে আমলাতন্ত্রে প্রমোশন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে। তার মধ্যে অনেক পলিটিসাইজ হয়, অনেক অসুবিধা নাই। জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায়। কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই। পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ। আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিতেন, সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ, এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত, পাশাপাশি কি হতো, সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইতো। আর ওই সচিবরা কোথায় যেতেন? বাড়ি যাইতো। মানে তারা চাকরি শেষ তাদের? অবশ্যই চাকরি শেষ। অর্থ চাকরিতে এমনি শেষ হয়ে যেত। এরা করছে কি, তা না করিয়া ওগুলোর আবার এক্সটেনশন করে। আবার পুরানো অবসর নিচ্ছে আজকে থেকে 10 বছর আগে, 10 বছর ধরে কোনো কাজ কামে নাই, বাড়িতে বসে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে, ওগুলি ডাইকা নেই, ডাইকা এনে ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায়। ভাই এটা হইলো? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আরেকটা উদাহরণ দিই, কিছু মনে করেন না। ধরেন আপনার বাসার গ্যারেজে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে, যেটা আপনি 10 বছর ধরে চালান না। আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান। কালকে আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে, আপনি কোনটা নিয়ে যাবেন ভাই? যে গাড়ি 10 বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন? গাড়ি দামি, কোনো সন্দেহ নাই, ওটা নিয়ে আপনি যাবেন না। ওই গাড়ি তো, এই বিএমডাব্লিউ তো 10 বছর ধরে স্টার্ট দেয় না। তারা ডাইকে এনে বানাইছে সিনিয়র সচিব, বলে কি তুমি দেশ চালাও। এবার চালাচ্ছে দেশ। এক সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। অলরেডি 3বার সময় চেঞ্জ করছে, সময় বাড়াইছে অলরেডি 3বার। এখন ফেব্রুয়ারিতে গেছে, প্রথম ছিল নভেম্বর, পরে ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে, যে সাগরণী 118 বার পিছাইছে, তা আমিও পিছাই কিছুদিন। এইটাই পারেন না, হুম। নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না, আর আপনি দেশ চালাই দিবেন না ভাই? এত জি। সহজ? এই আর আমলার করছেন নাকি, পরিবর্তনের জায়গায় দেখেন আমি। কি করছে। হুম, এটা বলে শেষ করি, ছোট্ট একটা কথা। আর বলবেন, কি জি করছে, শেষ করুন। নিজেদের মহার্ঘভাতা নিচ্ছে। সব সরকারি কর্মচারী মহার্ঘভাতা পাবে। কি এমন কাম করছে মহার্ঘভাতা দিতে হবে? তারপরে কি, ভূতাপেক্ষা ওই হবে, প্রমোশন হবে। যে যে একজন মনে করেন সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছে, তার এখন সচিব বানাইয়া তার পিছনে 42 কোটি টাকা খরচ করবে এককালীন। তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে খরচ করবে। ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনি আমার বলেন? অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে, যারা গুলি খাইছে, সবার চিকিৎসা হয়ে যেত। ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই, ওদের কোনো হুম। কন্ট্রিবিউশন নাই। সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে আর্লি রিটায়ারমেন্টে গেছে, তাদেরকে এখন দায়িকাই না, তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন দেওয়া সেই হিসেবে পেনশন দেওয়া হবে। এইটা হলো জরুরি। কেন জরুরি? কারণ দেশ ওরা চালাচ্ছে, দেশ চালাচ্ছে এই আমলারা, এই করাপ্ট এবং স্বার্থপর আমলারা। তো তাই তো হবে। এবং আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি, এই আগুনের পিছনে এদেরও ভূমিকা থাকতে পারে। 2 দিন আগে এরা তো মারামারি করছে। যদি বলি, আপনি ফিরাবেন কেমন কিনা? আপনি আমি জাস্ট বলে দিলাম, আপনি নাকি মিথ্যা প্রমাণ করেন। জি। সবচেয়ে বেশি আরাম হলো তো এদের, হ্যাঁ। মিথ্যা প্রমাণ এই করেন যে প্রমাণ আপনি করার এখানে জায়গাটা করবেন। আমরা আসলে কখনো দেখি না, বহুত সময় তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন বা সেই অনুযায়ী ব্যবস্থার জায়গাটা আমার মনেই পড়ে না আসলে কবে কবে সেটি দেখেছি এরকম একটা কিছু। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে এই সচিবদের বিষয়টা একটু পরে আসি, সেখানেও নানান রকম আলোচনা চলছে, তাদের আন্দোলন চলছে, মানে ত্রিমুখী আন্দোলন, কি একটা অদ্ভুত পরিস্থিতি। তার আগে যে বিষয়টি আপনি বলছিলেন, যে প্রশ্নগুলোই আপনি তুলছিলেন, যে সচিবালয়ে কুকুর ঢুকলো কি করে একজন, তারপরে আরো যে বিষয়গুলো আসছে যে এত নিরাপত্তা কর্মী,
এত গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, এত পুলিশ এখানে আছে, তারা আসলে কি করলো? তাদের ব্যর্থতা? ফায়ার মানে আগুন নেভাতে এত সময় লাগলো কেন? তাদের ব্যর্থতা? আবার এদিকে একজন ফায়ার ফাইটার মারা গেলেন, এখানে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেনই এটা আমাদের ব্যর্থতা। মানে সবার এত ব্যর্থতা, এর দায়টা মানে দায় তো কাউকে নিতে হবে, দায়ের জন্য তো কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। সেটি আসলে কি, আসলে হচ্ছেটা কি, এত ব্যর্থতা কেন? না, দায় নেওয়ার জন্য তো এখন একজন আছে এবং একটা দল আছে, আওয়ামী লীগ। কিছু হলেই বলে যে আওয়ামী উপদেষ্টা। লীগ এটা করেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সরাসরি বলি আওয়ামী লীগ এটা করেছে, কিন্তু এটা খুবই হাস্যকর একটি অভিযোগ এই জন্য যে আওয়ামী লীগ যদি এইটা সচিবালয়ে দিতে পারতো এই কাণ্ডটা, তাহলে এই আওয়ামী লীগ তো আরো অন্য জায়গাতেও গিয়ে এই কাজ করতে পারে বা পারত। তাহলে তো বিরাট বিপদ আমাদের জন্য যে আওয়ামী লীগ যদি সচিবালয়ে ঢুকে পড়তে পারে এবং ঢুকে মনের ইচ্ছা মতো ঘোরাফেরা করে আহ, একদম নিজেদের ইচ্ছা মতো এই ধরনের নাশকতা চালাতে পারে, তাহলে কোন ভবনটা নিরাপদ এটাও তো বলতে হবে যে এইখানে তারা ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা প্রশ্ন। ফলে আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর একটি উত্তর যে কাজটি আওয়ামী লীগ করেছে। তদন্ত হতে পারে, তদন্ত হলে আমরা জানি যে কি হয়। আমরা অনেক বহু তদন্ত আছে, আমরা সেসব তদন্ত আলোর মুখী দেখে না। আবার অনেক সময় আমরা জজ মিয়া ধরনের তদন্ত হয়। এইবার যেটি ঘটেছে সেটি হচ্ছে তদন্ত কমিটি তৈরি করে সঙ্গে সঙ্গে বদলে ফেলার ফলে আমাদের তদন্ত কমিটিটাকেই মাঝে মাঝে মনে হচ্ছে যে জজ মিয়া হয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আমরা কথা না বলি, বরং মাসুদ কামাল ভাই একটা খুবই চমৎকার কথা বলেছেন যে সচিবদের এই যে ভূতাপেক্ষ, এই যে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, যে আপনি আওয়ামী লীগ আমলে যদি আপনার দুর্নীতির জন্য চাকরি গিয়ে থাকে এবং প্রমাণিত দুর্নীতি, তারপরে আপনার উপরে নির্যাতন হচ্ছে, তো এটা তো হতে পারে না। অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করলেন, আর এই যে ঢালাওভাবে লোকজনকে এনে প্রমোশন দিয়ে দিচ্ছেন, এটা কেন করবেন? এদেরকেও পরীক্ষা করেন, কার চাকরি কেন গিয়েছিল, কি কারণে। আওয়ামী লীগ আমলে যারাই রিটায়ারমেন্টে গিয়েছেন আর্লি বা যারাই সচিব হতে পারেন নাই, সবারই সচিব হওয়ার যোগ্যতা ছিল। আওয়ামী লীগ যাদের যোগ্য মানে ছিল সকলকে বাদ দিয়ে অযোগ্যদেরকে সচিব বানিয়েছিল। এটা যদি প্রশ্ন করেন তাহলে তো এখন এই প্রশ্ন করতে হবে, তাহলে অযোগ্যরা এখন কি করছে? অযোগ্য সচিবদেরকে তো তারা বাদ দেন নাই, তাদেরকে রেখেছেন। একটা বড় সমস্যা যেটি, সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখবেন যে জাতীয় ঐক্য দরকার, তখন রাজনীতিবিদদেরকে ডাকা হচ্ছে যে আসেন আসেন আপনারা রাজনৈতিক ঐক্য করেন। জাতীয় ঐক্য মানে রাজনীতিবিদদের ঐক্য। কিন্তু একই উপদেষ্টা পরিষদ বলছে 53 বছর রাজনীতিবিদরা কি করেছে? 53 বছর যারা কেউ কিছু করে নাই তাদেরকে আবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন কেন? এরা তো কিছু করে নাই, এরা তো কিছু পারে না। আমার কাছে মনে হয় যে খুবই সেলফ কন্ট্রাডিক্টরি এবং সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাজের পেছনে। এবং এর মধ্যে আরো একটি বিষয় আছে, আপনি দেখবেন যে সব জায়গাতেই তরুণ সদস্য নিয়োজিত করা হয়েছে যে কোনো কিছুতে, জনপ্রশাসন সংস্কার এটা সেটা। আজকে যদি সংস্কার করেন, এই সংস্কারের এক্সিকিউশন কারা করবেন? সংস্কারের এক্সিকিউশন করবেন সরকারের যারা হাত তারা, অর্থাৎ সরকারের যে বডিগুলি আছে, বিচার ব্যবস্থা, তারপরে প্রশাসন, সংসদ এখন নাই, আইন প্রণয়নের জায়গাটা নাই। এবং তারপরে কারা করবেন? এই সংস্কারটা কোথায় প্রযোজ্য হবে? রাজনীতিবিদদেরও কিন্তু এই সংস্কারটার মধ্যে একমত হতে হবে। জাতীয় ঐক্য হয় না তারা একমত না হলে। আর জাতীয় ঐক্য ছাড়া সংস্কার করলে সেটা টিকবে? সেটা তো টিকবে না। কিন্তু সংস্কারের বিষয়ে কোনো জাতীয় ঐক্যের পরোয়া করা হচ্ছে না, বলা হচ্ছে সংস্কার আমরা যা দিব মানতে হবে, কারণ 53 বছর আপনারা কি করবেন। আমি মনে করি যে এই যুক্তিগুলি খুবই ফ্যালাসিয়াস, খুবই প্যারাডক্সিক্যাল আসলে যুক্তি, অনেকগুলো এই যুক্তি। প্রশ্ন চলে আসছে আমার ডাক্তার আব্দুল নতুর সাহেব। আমার খুবই এই এবং প্রশ্নগুলো দেখেন, জিজ্ঞাসা করতে এই ইচ্ছা করছে। সচিবালয়ের আগুনের সঙ্গে জনপ্রশাসন সংস্কারটা কিন্তু পিছিয়ে গেল। জনপ্রশাসনের সংস্কার নিয়ে এখন আর কোনো কথা নাই। কিন্তু হ্যাঁ। জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসন সংস্কার হলে যারা সংস্কৃত হবেন, মানে যাদের উপরে সংস্কার আরোপ হবে, এরাই এটার বিরোধিতা করছে। আবার এই জনপ্রশাসন সংস্কার করার জন্য কিন্তু ওই যে ভূতাপেক্ষ একজন সিনিয়র একজন আমলাকে এনে সেখানে দায়িত্ব দিয়েছেন, এবং সেই আমলা খুবই বলছেন যে আমাদের কিন্তু অনেক কম বয়সী বা অনভিজ্ঞ লোকের কথা শুনতে হবে, কারণ সে জেল খেটেছে। জেল খাটা কি কোনো যোগ্যতা? জেল তো মানুষ বিভিন্ন কারণে খাটতে পারে, রাজনৈতিক কারণে খাটতে পারে, কিন্তু সংস্কারের জন্য কিন্তু শুধু জেল খাটা যোগ্যতা হতে পারে না বা আন্দোলন করার যোগ্যতা হতে পারে না। এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা, সম্যক জ্ঞান এটা থাকা দরকার। আমি বললাম আমার বয়স অনেক কম, আমার অভিজ্ঞতা কম, আমার পড়াশোনা শেষ হয় নাই, আমি গিয়ে বললাম আর আমার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ পড়াশোনা করা পিএইচডি করা সচিবরা সব মেনে নেবে? কোন একটা ডিসিশন কাউকে দিলে সেই ডিসিশনটা তাদের মানার উপযুক্ত হবে কিনা, এটারও কিন্তু এক ধরনের কারেক্টনেস দরকার, পলিটিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কারেক্ট। আমি বলবো যে যা ঘটছে এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা, এবং এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এক ধরনের দোনমনো মনোভাব বা দ্বিধাগ্রস্ততার
একটা ফলাফল। এরকম এই অসংখ্য দোনমনো দ্বিধাগ্রস্ত মনোভাব বা সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত দেখতে গ্রহণের যে পাচ্ছি। একটা ব্যর্থতার জায়গা, এটার পরিণতি কি সেটাও আমি একটু পরবর্তীতে জানতে চাইবো আপনাদের দুজনের কাছ থেকে। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসলে আমার মনে হচ্ছিল যে আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন থামানোও কঠিন। বলেন। তারপরে এখন একটু এটা তাহলে আপনি কি বলবেন যে আওয়ামী লীগকে দায় দেওয়াটা এটা হাস্যকর মনে হচ্ছে। কি মনে হয় তাহলে এই সচিবালয়ে আগুন লাগলো, এটা যে একটা সাধারণ ঘটনা বা স্বাভাবিকভাবে লেগে যায় নাই, শর্ট সার্কিট থেকেই যেটার কারণ, এটা মানে একদম যেটা আমি শুরুতেই বলছিলাম, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই বলছে। তাহলে কি মনে হয়, আপনার কি মনে হয় কে লাগালো আগুনটা? কে লাগালো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটাই তো বলতে ধারণা কি পারতেন করতে পারেন, সাংবাদিকরা। ধারণা কি করতে এটাই পারেন? তো বলতে যেমন পারতেন সাধারণ মানুষ অনেকে সাংবাদিকরা। ধারণা করছে আওয়ামী লীগ লাগাচ্ছে, কেউ ধারণা করছেন এই গভর্নমেন্টের ভেতরে তাদেরই ব্যর্থতা ঢাকার জন্য লাগাচ্ছে, কেউ না, ধারণা ধারণা করছেন প্রসূত আমাদের মধ্যে থেকে। বক্তব্য তো দেওয়া যাবে না। আমাদের কাছে এটাই আপত্তিকর যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরাও ধারণা প্রসূত বক্তব্য হুম। আমি যুক্তিতে কথা বলার চেষ্টা করছি। যুক্তিটা হচ্ছে এই যে এত পাহারা আছে, এরকম একটা জায়গায় যদি আওয়ামী লীগ ঢুকে আগুন লাগাতে পারে, এর চেয়ে অনেক কম পাহারা আছে হাইকোর্টে, এর চেয়ে অনেক কম পাহারা আছে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো আমরা দেখেছি কোনা দিয়ে পাগলা বাবার মাজার আছে, তাই না? আহ, তো সেইখানে তো রেগুলার ভক্তরা যাতায়াত করে। সুপ্রিম কোর্টে ঢোকা তো অনেক সহজ এই সচিবালয়ে ঢোকাচ্ছে। তো কালকে যেখানে আগুন লাগবে আওয়ামী লীগেরা যদি লাগিয়ে দিতে পারে, বাংলাদেশ তো তাহলে কোথাও আর অগ্নি থেকে নিরাপদ না। আমার প্রশ্ন হচ্ছে যে যারা পাহারা দিল তারা কি করছিল, যারা পাহারা দেয় তারা কি করছিল। আরো একটি অদ্ভুত কথা বলা হয়েছে যে আমরা দুর্নীতির তদন্ত করছিলাম, দুর্নীতির নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির তদন্ত করার জন্য নথিপত্র পুড়ে গেলে কি দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যায়? দুর্নীতি তদন্ত করার অনেকগুলি প্রক্রিয়া আছে। শুধু নথি ঘেটে ঘেটে দুর্নীতি প্রমাণ করা যায় না, বরং নথি থেকে দুর্নীতি প্রমাণ করা অনেক কঠিন। যারা দুর্নীতি করে কঠিন তারা ভাই। নথি খুব সুন্দর করে বানিয়ে রাখে। দুর্নীতি তদন্ত করতে হয় অভিযোগকারীর কাছ থেকে সাক্ষ্য প্রমাণ এবং যা কিছু নথিতে নাই সেটা খুঁজে বের করে, তাই না? যে ভদ্রলোক ঘুষ খেয়েছেন উনি নথিতে লিখে রেখেছেন যে আমি ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে এটা সাইন করলাম। যিনি আপত্তি দিয়েছেন দুর্নীতি করে মানুষের কাছে টাকা খেয়ে একটা ভালো প্রকল্পে আপত্তি দিয়ে সেইখানে অন্য কন্ট্রাক্টরকে কাজ করিয়ে দিয়েছেন, সেই আপত্তির পেছনে লেখা আছে যে উনি দুর্নীতি করেছিলেন কিনা। দুর্নীতি বের করার জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে। নথি দেখে দেখে দুর্নীতি আবিষ্কার করতে গেলে এই দুর্নীতি 10 বছরে বের করা যাবে না, কেননা নথির মধ্যে আসলে তেমন কোনো ভুল নাই। এই নথিপত্র খুব ভালোভাবেই সেখানে রাখা থাকে এবং নথির মধ্যে ভুল খুঁজে পাওয়া খুবই কঠিন। দুর্নীতি তদন্ত করতে গেলে আবার ওই সাংবাদিকদের কাছে যেতে হবে, এরা দুর্নীতি কিনে সংবাদ করে, এরা দুর্নীতি খুঁজে বের করেছেন, এরা বিভিন্ন সময় দুর্নীতিবাজদের কাছে গিয়ে দেখে এসেছেন কিভাবে দুর্নীতি হচ্ছে। তদন্ত না হয় করলেন, ভালো কথা, তদন্ত চলছিল। বহু দুর্নীতি প্রকাশিত হয়েছে, এই প্রকাশিত দুর্নীতিগুলি শাস্তির ব্যবস্থা করেন। আমি আরেকটা মজার বিষয় বলি। আহ, আওয়ামী লীগ দোষী, আওয়ামী লীগ আগুন ধরিয়ে দিচ্ছে, সব ঠিক আছে। কিন্তু 606টা আওয়ামী লীগের দোসর, দোসর শব্দটা এখন খুব চমৎকার একটা জিনিস হয়েছে। কিছু হলে আমরা এখন আর কিছু বলি না, আমরা শুধু বলি দোসর। দোসর বলেই লোকে বুঝে যে এটা একটা গালি। হুম। তো এই যে দোসররা পালিয়ে গেল, দোসরদেরকে ধরা গেল না, দোসররা বেলজিয়ামে, দোসররা আহ ইংল্যান্ডে, দোসররা দিল্লিতে, দোসররা দুবাইতে, দোসররা মালয়েশিয়াতে আবিষ্কৃত হচ্ছে। আপনারা জানতেন যে এরা দোসর, এরা কোন জায়গা দিয়ে চলে গেল, কিভাবে চলে গেল? আমাদের বাংলাদেশের সেরা ধনী ব্যক্তি ঘোষণা করেছেন তিনি আর বাঙালি না, বাংলাদেশিও না, তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক। কেউ তো এই প্রশ্ন করছে না যে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে নিজেকে পরিচিত করে। সিঙ্গাপুর মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে বড় বড় কথাবার্তা বলে। আর বাংলাদেশের প্রমাণিত মানি লন্ডারের সিঙ্গাপুরে বাড়ি কেনে কি করে, জমি কেনে কি করে? সিঙ্গাপুর তার মানে কি অন্য দেশের দুর্নীতিকে উৎসাহ দেয়? সিঙ্গাপুরের হাই কমিশনারকে ডেকে একটা দেন না বক্তব্য, বা সিঙ্গাপুরের প্রতিনিধিকে দূতাবাসে কল করে বলেন না যে আমাদের দুর্নীতিবাজদেরকে তোমরা আশ্রয় দিয়েছো কেন? কি কারণে এস আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে, একটা দেশ থেকে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট করে যে চলে গিয়েছে? এগুলো তো দেখি আপনারা বলেন না। আপনারা তো কোনো চিহ্নিত লোককে দায়ী করছেন না, চিহ্নিত অপরাধীদেরকে ধরছেন না। উল্টা যারা নাই এখানে তাদেরকে বলছেন, যারা পালিয়ে গেছে বলছেন, পলাতক লোকদেরকে আপনারাই বলছেন হঠাৎ কোত্থেকে গর্ত করে সুড়ঙ্গ দিয়ে আসছে এরা। আর যেটা মাসুদ কামাল ভাই বলেছেন আমি একদম একমত, এখান থেকে পলায়ন করে অন্যখানে গিয়ে মুজিব কোট পরে পাঞ্জাবি পরে আরেকজনের লেখা বক্তব্য, এই নানক সাহেবেরই বক্তব্য নিজের লেখার কোনো ক্ষমতাই নাই। উনি একটা বিরাট বক্তৃতা দিলেন, খুব সাহিত্য। উনি বলেন স্ক্রিপ্ট খারাপ, ওনাদের স্ক্রিপ্ট তো গত 16 বছর ধরে খারাপ। বাজে লোককে দিয়ে স্ক্রিপ্ট বানিয়েছে, বাজে রাজনীতি করেছে, বাজে লোককে জায়গা দিয়েছে, বাজে লোকদেরকে দিয়ে নিজেদেরকে ঘিরে রেখেছে। আমাদের দুঃখটা এইখানেই, মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে ভূতাপেক্ষ সচিবদেরকে ডেকে এনে
পেনশন, প্রমোশন, তাদের চাকরির বেনিফিট, ভাতা ভুতা সব দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, এদের জন্য দান খয়রাত খুঁজতে হচ্ছে। সন্তানের পাশে অভিভাবক নামে একটি ফোরাম আছে, তারা দান খয়রাত জোগাড় করে সেখানে যাচ্ছেন। আমাদের পরিচিত আত্মীয় স্বজনরা দান করছেন একজনকে বিদেশে পাঠানোর জন্য। কি কারণে? এই ভূতাপেক্ষ সচিবরা বেতনের একটা দিনের টাকা দিয়েছে। আগে তো দেখতাম আমরা বন্যার ত্রাণে একদিনের টাকা দিয়ে দেয়, গিয়ে চেক হাতে গিয়ে এই অ্যাসোসিয়েশনের লোকজন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে বলে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে খুব দেয় যে আমরা একদিনের বেতন দিলাম, একদিনের টাকা দিলাম। এই যে এতগুলা টাকা পেলেন ভূতাপেক্ষ, ওইখান থেকে একটা দিনের টাকা দিয়েছেন। ভূতাপেক্ষ পেতে খুব ভালো লাগে। আপনারা আন্দোলনের সময় কোথায় ছিলেন? কে কার প্রোফাইল লাল করেছিলেন? কে কার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন? কোন গর্তের মধ্যে ছিলেন? মাসুদ কামাল ভাই যা বলেছে আমি একদম একমত। এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্দোলনের সুবিধা নিচ্ছে যারা আন্দোলন করে নাই তারা। নিজেদেরকে তারা ভিকটিম বলছে, কেন? তাদের চাকরি একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে। আর যারা সরাসরি ভিকটিম, যারা রাস্তায় গুলি খেয়ে উন্ডেড হয়ে হাত পা হারিয়েছে, তাদের চিকিৎসার সময় টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি আসলে দেখেন কোনো কিছুই জবাবদিহিতার বাইরে থাকে। 16 বছর পরেও শেখ হাসিনাকে জবাব দিতে হচ্ছে, ষোলো আচ্ছা, বছর সেই পরে আওয়ামী তদন্তটা লীগের কি শেষ লোকজনকে হয়েছিল? জবাব মানে দিতে হচ্ছে। তদন্ত প্রসঙ্গে ওই যে একটু আগে কথা হচ্ছিল যে ডিসি দের রদবদল হলো, যে ডিসি নিয়োগের ব্যাপারটা আসলো, সেখানে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ এর অভিযোগ উঠলো, একটা পত্রিকায় লেখালেখি হলো, তদন্ত কমিটি গঠিত হলো, তিনজন উপদেষ্টাকে নিয়ে কিছু হয়েছে সেই তদন্তের? সেটি কি আপনারা ওইটা নিয়ে জানেন? অবশ্য আমার একটা কথা আছে। ঘুষের যে চেকের ছবিটা বেরিয়েছিল, ওইটা একটা ফেইল্ড ব্যাংক। ওই ব্যাংকে 3 কোটি টাকার দূরের কথা, ওই ব্যাংকে 3,000 টাকার চেক দিলে লোকজন দিতে পারে না। ফলে ওই চেকটা নিয়ে আমার আপত্তি আছে যে ওইটাও একটা এই ধরনের এই দুর্বল স্ক্রিপ্ট। কে কেন কি জন্য ঘুষের অভিযোগ তুলে দিয়েছিল এটা আসলে তদন্ত করতে হবে। কিন্তু কেননা সেই ওই তদন্ত সময় আমরা কমিটির দেখেছি। কোনো প্রতিবেদন আসছে? কিছু হয়েছিল তারপর? আমি জানি না, আমার আছে জানা নাই আছে আছে কোনো প্রতিবেদন এসেছে কিনা। আছে। আর যদি আজকে এসেও এসছে থাকে কি মাসুদ কামাল ভাই জানবেন। আমি একটু মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনি, আমি এটা জি, পাচ্ছিলাম না, বলবেন। আমি আমি ওই তদন্তের ব্যাপারটা এক মিনিট বলে নিই। ওখানে তারা যে তদন্ত কমিটি করেছিল, সেই তদন্ত কমিটিতে প্রমাণিত হয়েছে যে ওই নিউজটা ভুল ছিল। এই তদন্ত হলো একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট আমি বলি এই প্রসঙ্গে, যদি ওই নিউজটা ভুল হয়ে থাকে, তাহলে সে ভুল নিউজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না কেন? হুম। কেন অ্যাকশন নেওয়া হলো না? নেওয়া উচিত ছিল। যে ওই রিপোর্ট করেছে, যে পত্রিকা ওই রিপোর্ট ছেপেছে, তার উভয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আপনি চাইলে একজনের বিরুদ্ধে আপনি লিখতে পারবেন, করা উচিত হয় নাই। দ্যাট ওয়াজ এ ফেক নিউজ। এবং এই নিউজের জন্য আমি মনে করি কঠিনতম শাস্তি দেওয়া উচিত ছিল। এই সরকার তাও পারে না। পারে নাই কেন? বেসিক্যালি এটা একটা দুর্বল সরকার। দুর্বল আমার সরকার তো দেখা মতে এত অ্যাক্রেডিটেশন কার্ড থেকে দুর্বল বাতিল কোনো করতে পারে, সরকার তো আমি আর এখানে দেখি না। ব্যবস্থা কেন নিতে পারে আমি না? আপনাকে আরেকটা কথা বলি, পুরনো একটা কথা, যে কথা নিয়ে আলোচনা হচ্ছিল একটু আগে। এই যে দেখেন আপনি, আপনি মোটামুটি মানে অ্যাঙ্কর হিসেবে মোটামুটি বিখ্যাত অ্যাঙ্কর, মানুষের মধ্যে অনেক কিছু বের করতে পারেন। এটা আমরাও দেখেছি বিভিন্ন অভিজ্ঞতা থেকে। এই যে এতক্ষণ ধরে আপনি ট্রাই করতেছেন, এই যে আব্দুল নূর, তুষার, মাসুদ কামাল বারবার বলতেছেন তাইলে কে, তাইলে কে আগুন ধরছে, কিছু বাই করতে পারছেন? আমরা বলছি অমুক আগুন ধরেছে, আমরা কিন্তু কেউ বলিনি। কেন হুম। বলিনি? বলা যায় না। আমি হলে বড় জোর বলতাম ভাই আমি ধরাই নাই, এটা আমি জানি, হুম। আমি হুম। এটুকু বলতে পারতাম। আর কিছু বলা যায় না। কারণ যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত যদি আপনি একজনের নাম বলে দেন যে ও ধরিয়েছে, তাহলে কিন্তু আপনি পুরো তদন্তটাকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করলেন। আর সেই লোকটা যদি একজন আমাদের দেশে দায়িত্ববান মাসুদ লোক কামাল, হয়, তাহলে তো মাসুদ সে কামাল, তদন্ত তদন্তটাকে নিয়ে আস্থা নাই নষ্ট বলেই তো করে এত দেওয়ার ধারণা, ষড়যন্ত্রে লিপ্ত। স্পেকুলেশন। আমাদের উপদেষ্টারা সেই কাজ করেছে। দাঁড়াই আসলে ভাই হেলিকপ্টার করে তুমি গেছো ভাই দিনাজপুরে, থাকো ওইখানে পয়সাই বলতেছে যে যারা আমাদেরকে ব্যর্থ করতে চায় তারাই আগুন ধরিয়েছে। ও কিভাবে জানলো? ও কি জ্যোতিষ, মহাজাতক নাকি? সে সে কি মহাজাতক? বৈশাখে বুঝে পারেন না। যখন সেটা বলে তখন কি হয়? তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের উপর একটা অনৈতিক চাপ আসে। তখন তারা প্রমাণ করার চেষ্টা করে যে উপদেষ্টা মহোদয় যা বলেছেন সেটাকে আমার সত্য প্রমাণ করতে হবে। এবং এইটা হলো অপরাধের পর্যায়ে পড়ে। আমরা যদি বলতাম সেটা অনৈতিক হইতো, হয়তো অপরাধ হতো না। কিন্তু একজন উপদেষ্টা যখন বলে, তখন সেটা অপরাধের পর্যায়ে পড়ে। আমাদের উপদেষ্টারা হাসি মুখে, আমাদের মন্ত্রীরা হাসি মুখে অপরাধ করেন। কেন করেন? কারণ ওনারা জানেন মুখে যাই বলুক, মনোযোগে তো ওনারা এক একজন স্বৈরাচার। ওনারা জানেন যেহেতু আমি স্বৈরাচার, আমার কোনো কেউ প্রশ্ন করার নাই, আমার কোনো বিচার হবে না। বাংলাদেশে রানিং কোনো মিনিস্টার কখনো বিচার হয়? হয় না। জন্ম থেকে তো দেখে নাই।
জন্ম আর কবে? যখন তার জন্ম হয়েছে তখন তো সে কখনো দেখছে যে কেউ রানিং মিনিস্টারের কখনো বিচার হয়েছে? হওয়া উচিত, দু একটা যদি হইতো তাহলে বলতো না। আপনি মনে রাখেন 28শে অক্টোবরের ঘটনা বলি। 28শে অক্টোবর পুলিশকে মানে মাথা মাথা ইট দিয়ে পিটে মারছে। মারার 10 মিনিটের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো? যে ছাত্র দলের লোকেরা মারছে। ওই ব্যাটা কি করে জানলো ওটা ছাত্র দলের লোক? এমনও তো হতে পারে ওর পিঠে কি লেখা ছিল যে আমি ছাত্র দল? যদি লেখাও থাকে, ছাত্রলীগের কেউ যদি ওটার পিছনে ওটা লাগাই নিয়ে না মারে নাই, তার কি প্রমাণ আছে? যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে ছাত্র দলের লোকরা মারছে, তখন কিন্তু তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দাঁড়ায় যায় উনার স্যারকে খুশ করা। এবং এখানেও তাই হয়, এখানেও তাই হয়। তো এই ধরনের অপরাধ আমাদের দেশে অবলীলায় ঘটে, ঘটতে দেওয়া উচিত না, উচিত না। কিন্তু কে বলবে কার কথা? উচিত অনুচিত নিয়ে কে আলোচনা করে? কে আলোচনা করে না। যে আলোচনা করে সে বোকা। এখন আমরা বোকা হয়ে গেছি ভাই এই দেশে। মাসুদ কামাল, তাহলে আসলে মানে এই ধারণার কথা আপনারা বলবেন না, বলাটা অনুচিত বলছেন যে কে কে আসলে এই, আমাকে শুনছেন? আপনার কথা খুব আস্তে শুনছি। আচ্ছা, আ- 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 আমি যদি আপনি আমাকে বুঝতে পারেন যে ধারণা করা উচিত হবে না যে কে আসলে এই ঘটনার পেছনে, বা সেই ধারণাটা বলা উচিত হবে না, আর সরকার বললে সেটি রীতিমতো অপরাধ, যে বিষয়টি বুঝতে পারলাম। কিন্তু এটা কি আপনারা একটু বলবেন যে কি মনে হয় মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, কার স্বার্থে বা কার জন্য এটি লাভজনক হলো সচিবালয়ে আগুন ধরিয়ে? বলেন। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি বুঝেছেন আমার প্রশ্নটা? হ্যাঁ, জি, বুঝতে আপনি পেরেছি। তাহলে একটু বলুন। আমি মাসুদ কামাল, আমি আশা করছি একটু পরে শুনবেন আমাকে। আপনি যে প্রশ্ন করছেন, আসলে সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে এবং মাসুদ কামাল ভাই দুইজনকে শার্লক হোমস হতে হবে। তো ছোটবেলায় আমি অনেক গোয়েন্দা বই পড়েছি, আমি আপনাকে অনেকগুলি মোটিভ বা কার কার বেনিফিট হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করতে পারি, কিন্তু এটা কোনো নির্দিষ্ট আলোচনা। প্রথমত, এই আগুন ধরার ফলে কি হয়েছে? একটা আতঙ্ক তৈরি, যে যে কোনোখানে আগুন ধরতে পারে, ফলে যারা আতঙ্ক তৈরি করতে চায় এমন কোনো পক্ষ থাকলে তাদের বেনিফিট। দ্বিতীয় হচ্ছে, জনপ্রশাসনের সংস্কার নিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তো জনপ্রশাসনের সংস্কার কারা বন্ধ করতে চায়? তাদের উপকার হয়েছে, কেননা এখন নথিপত্র পুড়ে গিয়েছে, সচিবালয়ে লোকজন ঢুকতে পারছে না, একটা অদ্ভুত অবস্থা। এই সময়ের মধ্যে সংস্কার কি? আগে নথি খুঁজে বের করো, আগে পোড়া বাড়ি ঠিক করো, তাই না? তৃতীয় হচ্ছে, কার এখানে উপকার হয়েছে? এটা হওয়াতে উপকার হয়েছে যে এটা বলার একটা সুযোগ এসেছে যে আহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে হবে, কারণ এরা নাশকতা চালাচ্ছে। তাহলে যারা নিষিদ্ধ করতে চায় তাদের উপকার হয়েছে, তারা নিষিদ্ধবাদীরা বেশ একটা সুযোগ পাবে যে একটা দলকে, দুইটা দলকে বা পাঁচটা দলকে নিষিদ্ধ করে দাও, তারা এগুলা করে। সবচেয়ে বেশি উপকার হয়েছে কার? যে আগুন লাগিয়েছে তার। তাকে আমরা খুঁজে বের করার জন্য যে তদন্ত কমিটি করা দরকার বা একটা আস্থা সম্পন্ন তদন্ত কমিটি দরকার, সেটা করি না। না করাতে তার পার পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে আওয়ামী লীগের উপকার হয়েছে। যারা পালিয়ে গেছেন তারা বলতে পারছেন যে দেখো দেখো, এরা তো কিছু করতে পারে না, এরা তো পারছে না। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, যেহেতু হেলিকপ্টারের প্রশ্নটা এসেছে, আপনি দেখেন আহ, হেলিকপ্টারে উপদেষ্টা গিয়েছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা। এই সরকারি কোন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে? কোন নতুন উন্নয়ন কর্মকাণ্ড? তাহলে উনি কি দেখতে গিয়েছিলেন? যে আগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এখনো চলছে কিনা, নাকি আগের সরকার কোনো উন্নয়ন করে নাই? কার উন্নয়ন উনি দেখতে গিয়েছিলেন? যে উন্নয়নের গর্ব করতেন, মানে করতো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যে সারা দেশে তারা উন্নয়ন করছে, উত্তরবঙ্গের উন্নয়ন। তার চেয়ে আরেকটি বড় প্রশ্ন আসে, উত্তরবঙ্গই কেন? দেশের তো সব জায়গাতে উন্নয়ন হচ্ছে, উত্তরবঙ্গে গিয়ে উন্নয়ন খুঁজতে হচ্ছে কেন? তাই না? উত্তরবঙ্গে উন্নয়নের বিষয়টি এইভাবে এত দ্রুততার সাথে, মানে 7 দিনের মধ্যে উন্নয়ন দেখে ফেলতে হবে, তাই না? আমরা যখন যুক্তিটা পেয়েছি তাদের কাছ থেকে যে দ্রুত এই উন্নয়ন দেখা সম্ভব না বলে, সড়ক পথে বা অন্য পথে এটা খুব দ্রুততার সাথে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়া যায় না বলে, বা এক স্থান থেকে আরেক স্থানে, তাই হেলিকপ্টারে করে যেতে। প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টারটা তো সরকারি না। তো সরকারি না, বেসরকারি হেলিকপ্টার ভাড়া করার জন্য যে টাকাটি এসেছে, এই টাকাটি কোন খাত থেকে এসেছে? যেই খাত থেকে এসেছে সেই টাকাটি দিয়ে হেলিকপ্টার ভাড়া না করে যদি এই উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা আগামী 1 মাস ধরে হতো, তাহলে কি উন্নয়ন অনেক পিছিয়ে যেত? বা ধরেন আগামী 1.5 মাস ধরে হতো? ফলে অনেক ধরনের প্রশ্ন জাগছে, যে প্রশ্নগুলি আসলে আমাদের কাছে, আমরা মনে করি যে এই প্রশ্নগুলি উত্থাপন করার সুযোগ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারাই করেছে।
তাদের নিয়ে প্রশ্ন তোলার জন্য অন্য কাউকে কোনো প্রশ্ন করতে হচ্ছে না। নিজেরাই তাদের কাজকর্ম কথাবার্তা নানান ভাবে তারা এই প্রশ্নগুলো উত্থাপনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমরা দেখেছি যে বিদেশ থেকে যারা বিভিন্ন ব্লগিং করতেন, যারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিতেন, যারা বিদেশ থেকে নিজেদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলতেন, এমন একজন দাবি করেছেন যে একটি মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা ফোন করে তার সঙ্গে উপদেশ নেন। যদিও বা উপদেশ নেন, এটা কি উনি বলতে পারেন প্রকাশ্যে যে অমুক অমুক আমার কাছ থেকে উপদেশ নেয়? এবং এই কথা বলে দিলে আপনার কি মনে হয় না যে তার কাছে সবাই তদবিরের জন্য ভিড় করবে? উনি তদবির হয়তো করেন না, উনি অত্যন্ত সৎ মানুষ, কিন্তু তদবিরের ভিড় যে তার কাছে যেতে পারে এই সম্ভাবনা কি তৈরি হয় না? আমি যদি কালকে এখানে প্রকাশ্যে বলতে থাকি অমুক অমুক তো আমার কাছে ফোন করে পরামর্শ নেয়, তাহলে কি কালকে থেকে অমুক অমুকের দপ্তরে কোনো কাজ থাকলে তমুক তমুক আমার কাছে এসে তদবির করার চেষ্টা করবে না? করবে কিন্তু। এবং সঙ্গে সঙ্গে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে যে বিদেশ থেকে দুর্নীতি হচ্ছে, অর্থ গ্রহণ করে এইখানে পদ ঠিক করে দেওয়া হচ্ছে, নানান জায়গাতে এরা প্রভাব বিস্তার করছেন। এই কথাগুলি তৈরি হওয়ার সুযোগ তারা দিচ্ছেন কেন? এবং অনেক ধরনের সিদ্ধান্ত আছে যেগুলির কোনো কার্যকারণ তারা বিবেচনা করেন না। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যিনি দাবি করেছেন যে স্বাস্থ্য বিভাগের একজন সহকারী উপদেষ্টা তার কাছে ফোন করে জানিয়েছেন যে কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দেওয়া হবে। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দেওয়া হলে কি ঘটে আমি আপনাকে একটা জিনিস বলি। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দিলে কেমোথেরাপির দাম কমবে, এটা খুবই ভালো কথা, ক্যান্সার রোগীরা আর একটু সস্তায় ওষুধ পাবেন। কিন্তু কেমোথেরাপির ওষুধের দাম ততটুকুই কমবে যতটুকু ভ্যাট তুলে দিয়ে। তাতে করে কি ওষুধ কোম্পানির লাভ কমবে? ওষুধ কোম্পানির লাভ বাড়বে। কেননা ঔষধ কোম্পানি 100 টাকার ওষুধ 115 টাকায় বিক্রি করতে বলে 6টা ওষুধ বেচলে একটা ওষুধ কম বিক্রি হতো, কারণ 690 টাকা লাগতো। এখন 15 টাকা ভ্যাট তুলে দিলে সে 6টার জায়গায় 7টা ওষুধ বেচতে পারবে, কারণ 7 নম্বর ওষুধটাও 90 টাকায় নেমে আসবে বা 100 টাকায় নেমে আসবে। ওই যে 15 টাকা লাগলো না, ওই ওষুধ কোম্পানির যে মূল লাভ সেই লাভটি কমছে, বরং একটা ওষুধ বেশি বেচার কারণে কেমোথেরাপি বিক্রি করে ওষুধ কোম্পানির লাভ বাড়বে। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে নিলে সাধারণ মানুষের যে খুব উপকার হয় তাও কিন্তু না। এই জন্য না যে সাধারণ মানুষ কি সবাই ক্যান্সারে আক্রান্ত? একটা জনসংখ্যার কত পার্সেন্ট লোক ক্যান্সারে আক্রান্ত হয়? আমাদের এখানে যে ওষুধের দাম কমা দরকার সেটি হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটি হচ্ছে হাইপার টেনশনের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ, মানসিক রোগের চিকিৎসার ওষুধ। আমাদের এখানে কমা দরকার অ্যাজমার চিকিৎসার ওষুধ। আমাদের এখানে দাম কমা দরকার টিকা। আমাদের এখানে দাম কমছে কোন ওষুধের? কেমোথেরাপি, যেটা সাধারণ গরিব লোক এত দাম, ওইটা 15 টাকা ভ্যাট কমলেও কিনতে পারে। গরু খাসি বিক্রি করে তাকে এটা কিনতে হয়। মূলত কেমোথেরাপির উপর ভ্যাট তুলে দিলে লাভ হবে সমাজের ধনী শ্রেণীর, অথবা যারা কেমোথেরাপির খরচ বহন করতে পারেন তাদের। কেমোথেরাপির উপর ভ্যাট না তুলে দিয়ে যে ভ্যাটটা সরকার নেবেন সেই ভ্যাটটা বরং এই যে যারা আহত হয়েছেন অসুস্থ হয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া হোক। কিংবা এই আপনার টাকাটা প্রস্তাবনা দিয়ে স্পষ্ট। ডাক্তার আব্দুল নূর এই তুষার, টাকাটা তাহলে দিয়ে এখানে গরিব আসলে কি মানুষের জন্য করবেন? এই টাকাটা হ্যাঁ, দিয়ে গরিব মানুষের জন্য কেমোথেরাপি ব্যাংক করা হোক, যেখান থেকে গরিব মানুষ ফ্রি কেমোথেরাপি নিতে পারবে। কিন্তু আসলে তো উপকার সবাই করার চেষ্টা করছেন, তেলা মাথায় তেল দেওয়ার চেষ্টা করছেন। সামিটের আজিজ সাহেব বললেন আজকে থেকে তিনি বাংলাদেশি না, কিন্তু সামিটের আজিজ সাহেব কোন দেশ থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে বড় ধনী হচ্ছে? কোন দেশ তার বিদ্যুৎ কিনে? পৃথিবীর কোন কোন দেশে উনি বিদ্যুৎ বিক্রি করেন? কই কেউ তো তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছে না, কোনো প্রশ্ন করছে না। আমাদেরকে যদি প্রশ্ন করি তাহলে সবার ব্যাপারে প্রশ্ন করতে হবে, শুধু একদল জি। লোকের প্রশ্ন করবেন। আর আওয়ামী লীগ থেকে বেনিফিট নিয়ে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তারা নাগরিকত্ব ত্যাগ করে দিচ্ছেন, তাদের নিয়ে কোনো প্রশ্ন করবেন না, এটা কি করে হয়? এখন তাদের কাছ থেকেও কোনো বেনিফিট নেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নটাও একটু আমি করতে চাই, যে তদন্ত কমিটি তাদেরকে তৈরি করতে হবে। এই দেখেন, তদন্ত কমিটিতেই তো সব আটকে থামবেন, যায়। তদন্ত কমিটি করতে হবে। মজার ব্যাপার হচ্ছে তদন্ত কমিটি করার পরেই হয়তো এই লোকগুলাই পরামর্শ দেয় এই তদন্ত কমিটি বদলাও, কারণ আমরা তো অন্য কেউ তো দাবি করছেন না যে তারা পরামর্শ দেয়, কিন্তু এরা দাবি করছেন যে এরা সেই সুদূর দূরবর্তী ইউরোপ আমেরিকা থেকে তারা পরামর্শ দিচ্ছেন এবং সেই পরামর্শে সরকার চলছে। তাহলে তো বলতে হবে উপদেষ্টার উপরে উপদেষ্টা আছে বিদেশে থাকে। এইগুলি বন্ধ করতে হবে। উপদেষ্টাদেরকে প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন। স্বাস্থ্য সংস্কারের কমিশন বসে আলাপ করেছে, কাদের সাথে আলাপ করেছে কেউ জানে না। তারা বলেছে আমরা অংশীজনদের সাথে আলাপ করেছি। তারা নিজেদের পছন্দ অনুযায়ী অংশীজনদের সাথে আলাপ করে, যারা তাদেরকে কোনো প্রশ্ন করবে না। আবারও সেই প্রশ্ন নয় তেল দিতে এসেছি, এটা শুরু হয়েছে।
প্রশ্ন নয় চুপ করে থাকতে এসেছি, শুরু হয়েছে। প্রশ্ন করলে অ্যাক্রেডিটেশন কার্ড হারাতে এসেছি, সেই অনুষ্ঠান শুরু হয়েছে। কি তাহলে আসলে বদলালো, প্রশ্নটা এখানেই রয়ে যায় যে বদলালোটা কি? এতগুলো প্রাণ দিয়ে এত কিছুর, এত আবেগের জায়গা তৈরি হলো, তারপর আসলে বদলালোটা কি? আমি, মাসুদ কামাল কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে মাসুদ পাচ্ছি, কামাল, একটু আসতে অসুবিধা নেই, আপনি বলেন। আমি চেষ্টা করছি একটু আস্তেই, মানে একটু জোরে বলার এবং একটু ধীরে বলার। সেটি হচ্ছে যে এখন একটু আসি আসলে, একদিকে এরকম অস্থিরতা নাশকতা নিয়ে আমরা কথা বলছি, অন্যদিকে সংস্কার, ঐক্য, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আমরা যেটি শুনলাম, বিএনপি মহাসচিব তিনি বললেন যে মানে তার বক্তব্য এবং সেই সাথে সাথে যদি দেখি প্রধান উপদেষ্টার বক্তব্য, বিএনপি মহাসচিব বললেন সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। আরো অনেক বক্তব্যের মধ্যে তিনি এটি বলেছেন। আর প্রধান উপদেষ্টা বলছেন সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না এবং সংস্কারটা হবে ঐক্যমতের সংস্কার। মাসুদ কামাল, এই দুটো বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি মহাসচিব পরে এটিও বলেছেন এই সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আসলে আপনি কি দেখছেন এখানে? দেখেন, আমি যেটা দেখছি সেটা হলো সংস্কার নিয়ে আসলে এক ধরনের, আমার বিবেচনায় এক ধরনের সময় ক্ষেপণ চলছে। এটা আমি মনে করি। কেন মনে করি সেটা আমি বলছি আপনাকে। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। এই যে প্রস্তাবটা সংস্কার করে নির্বাচন করা, এটা আমি পছন্দ করি এবং এটা আমি চাই যে সংস্কার করে নির্বাচন করা হোক। কিন্তু আমার প্রশ্নটা হলো সংস্কারটা কে করবে? এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি, সেই লোকগুলো কি এই কাজের জন্য যোগ্য লোক? সেই প্রক্রিয়াটা কি একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া? অথবা এখন এসে আপনি যে ঐকমত্যের কথা বলছেন, জাতীয় ঐকমত্য করবেন আপনি, জাতীয় ঐকমত্যটা কাদের নিয়ে করবেন? জাতির সঙ্গে করবেন? আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন? আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন এখন, আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই। আপনাদের উচিত ছিল কি, সংস্কার যখন আপনারা করবেন, উচিত ছিল সংস্কার কমিশন করার পর সেখানেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা। তাহলে হতো কি, আপনার সময় বাঁচত। এখন আমি ওই দিন শুনলাম যে সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে। এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে, এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন? ওনারা কার সঙ্গে বসবেন? পলিটিক্যাল পার্টির সঙ্গে পড়বেন। 1 লক্ষ প্রস্তাব পড়তে কতক্ষণ লাগবে রে ভাই? এই 1 লক্ষ প্রস্তাব একজন পড়ে শোনাবে, সেটা শুনতে কতক্ষণ লাগবে? আলোচনা করতে কতক্ষণ লাগবে? এটার কোনো প্রয়োজন ছিল? আপনাদের শুরুতেই পারতেন পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদেরকে আপনাদের সংস্কার কমিশনে ঢুকিয়ে নেওয়ার জন্য, ওখান থেকেই বলতে পারতেন। আমি আরেকটা কথা বলি, দেখেন, যখন সরকার এই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, সংস্কার কমিশন করেছে, তারা মিটিং করতেছে, এক একজন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বেতন ভাতা পাচ্ছে, খুব ভালো, কোনো সমস্যা নাই। এদেরকে আপনি নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায়? আপনার পছন্দ তাই। ভাই আপনি কে? আপনি কে? আপনি কাদের নিয়োগ করছেন? আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে, এরা আপ টু দা মার্ক না, আমার বিবেচনায় না। কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি, তাদের কাউরে আমার মনে হয় না এই কাজ করার জন্য তারা যোগ্য লোক। এমনকি সবচেয়ে যেটা সেন্সিটিভ, যে সংস্কার করছে আপনার সংবিধান সংস্কার কমিটি, এই কমিটি যিনি প্রধান, আমার তো ওনারই পছন্দ না। কালকে উনি একটা সেমিনারে বক্তব্য রাখছেন, উনি প্রথম আলোর রিক্রুট, কিন্তু এটা মাথায় রেখেন। এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম আলোর রিক্রুট, অনেকেই, একাধিক উপদেষ্টা, একাধিক সংস্কার কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সব প্রথম আলোর লোক, প্রথম আলোর ডেইলি স্টার গ্রুপের লোকেরা। আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো আপনাকে, ওই আলোচনা দীর্ঘ হবে, বলি না। প্রথম আলো কালকে আলী রিয়াজ সাহেবের একটা বক্তব্য ছাপছে, সেখানে আবার লিখতেছে, আলী রিয়াজ সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন। প্রথম আলো নিজেই তো তারা সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে কি সংবিধান বিশেষজ্ঞ অভাব ছিল? ভাই আলী রিয়াজ সাহেব হলো জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই, আমার ডাইরেক্ট টিচার, আমি ওনার ক্লাস করেছি। তো জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, সংবিধান বানায়। আচ্ছা, বানালো তাও মানলাম। উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকান নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন, তখন ওখানে উনি শপথ করেন নাই?
যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই। আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন, আমার ওই অভিযোগের জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার প্রয়োজন নিয়ে আসছে কামাল আহমেদকে। সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের নাগরিক, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তার সে বুঝে মনে করে তার প্রথম একবার নিয়ে আসছিল, আইনা নিয়ে কয়েক মাস পরে বিদায় করে দিচ্ছে যে এই জিনিস চলবে না। ভাই, বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘ্রাণকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই না আপনি সংস্কার করবেন, সেটা যে সংস্কারে আপনি করেন না কেন। এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়, 1 নম্বর কথা। দেখেন, একটা কথা বলে শেষ করি। যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে, তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সৎ ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা ফালাই দিবে, বলবে এটা কি আমাদেরটা অনেক বেটার। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইনক্লুড করতে পারতো। তা আপনি প্রথমেই তো ওদেরকে বাড়ি করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন ভাই জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে কাকে দিয়ে? বিদেশি জিনিস নিয়ে আসলেন। বিদেশি দুই লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হলো আলী রিয়াজ। কারণ ডক্টর ইউনূস সাহেব সময় দিতে পারবে না, ভার্চুয়ালি আলী রিয়াজই করবে, বিদেশি মাল। কেমনে? আপনি কি বলেন বুঝি না কিছু ভাই। জাতীয় ঐক্য, যদি যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, তো জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি যদি জাতীয় ঐক্যের কথা ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে, তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত। উনি কি বলছেন? সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে? এন্ড দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনূস সাহেব করবেন না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে? ভাই, দুনিয়াটা এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না? এত সোজা না রে ভাই। ডাক্তার আব্দুল নূর তুষার, এই সংস্কারের বিষয়ে আপনার কোনো, নিশ্চয়ই আপনার মন্তব্য আছে, আপত্তির জায়গা আছে সংস্কারের যেভাবে সংস্কার হচ্ছে? সংবিধান সংস্কার কমিশন 1 লক্ষ সুপারিশ দিচ্ছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া মাত্রই ত্রিপক্ষীয় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এক গুবলেট দেখছেন কি? প্রথম বিষয়টি হচ্ছে যে সংস্কার কিন্তু একটি ক্রম প্রসারমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু চলতেই থাকে। আহ, আপনি যদি দেখেন, প্রতিনিয়ত সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? ফ্যাশন। এই বছর যে ফ্যাশন আছে আগামী বছর থাকে না, লোকে এটাকে সংস্কার করে ফেলে। এবং আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? সবচেয়ে বেশি সংস্কার হয় সংস্কৃতি। আপনি দেখবেন আমরা 20 বছর আগে যে গান শুনতাম সেই গান এখন পুরোনো গান, আমরা নতুন গান। 20 বছর আগে যে ছবি দেখতাম সেই ছবি এখন পুরোনো ছবি, নতুন ছবি। সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার। এই সরকার যেটি বলছেন রাষ্ট্রের পরিচালনা, রাষ্ট্রের পরিচালনা সংস্কার করতে গেলে প্রথম বিষয় হচ্ছে জনগণকে সেই সংস্কারের জন্য উপযুক্ত হবে। আপনি আমেরিকা থেকে এসে আমেরিকার সেই বিশাল উচ্চ মানের ধারণা থেকে এসে আপনি এখানে একটা সংস্কার করবেন, সেই সংস্কার তো জনগণ বোঝেই না। জনগণ বোঝে কি? জনগণ বোঝে মেম্বার সাহেব, জনগণ বোঝে চেয়ারম্যান সাহেব, জনগণ বোঝে এমপি সাহেব, জনগণ বোঝে মন্ত্রী সাহেব, জনগণ বোঝে প্রধানমন্ত্রী। এগুলো বুঝে। জনগণ বুঝে নেতার পিছনে পিছনে হাঁটলে 500 টাকা পাওয়া যায়। আপনি জনগণের অভ্যাস সংস্কারের কোনো চেষ্টা করেছেন? আপনি জনগণকে এখনো পর্যন্ত কোথাও ভোট দিতে দিয়েছেন? কোন কাজে জনগণের রায় নিয়েছেন? কোন একটা কমিটি করেছেন? কোন একটা সাধারণ সংগঠন, ধরেন ডাক্তারদের সংগঠনের নির্বাচনের কথা ছিল এই বছর সেপ্টেম্বর মাসে, নির্বাচনটা হয় নাই কেন? সংস্কার হোক। সংস্কারের মূল লক্ষ্য কি? সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে একটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, বা দুইটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, নিজেদের পিঠ বাঁচিয়ে সংস্কার করে চলে যাওয়া। এগুলো যদি লক্ষ্য হয় তাহলে তো মূল লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংস্কার যদি করতেই হয় তাহলে প্রথমত সংস্কারের রূপরেখা দিতে হবে।
এবং সংস্কারের অংশীজন যারা, তাদের কাছ থেকে মতামত নিতে হবে। সংস্কার তো 1 বছর বা 2 বছরে এটা করে দিব, 6 মাসে করে দিব, এইভাবে বলার কোনো সুযোগই নাই। তারপরে যেটি ঘটেছে, সংস্কার যারা করছেন বা করতে এসেছেন, তারা অনেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না, তারা বাংলাদেশে থাকেনি না। যে লোক ঢাকা শহরে রাস্তা চালায় না, ধরেন গাড়ি চালায় না, সেই লোক হচ্ছে ট্রাফিক আইন সংস্কার করবে। এটা কি সম্ভব? আমি আপনাকে একটা সাধারণ কথা বলি। এই সরকারের অধিকাংশ উপদেষ্টা বিদেশে পড়াশোনা করেছেন, অধিকাংশ উপদেষ্টা বছরের মধ্যে অন্তত 30 থেকে 50 দিন বিদেশে থাকেন। এই সরকারের সংস্কার কমিশন গুলিতে অধিকাংশ লোকজন বিদেশে পড়াশোনা করেছেন, এবং বিদেশে পড়াশোনা করলে এটাকে একটা বিশেষ যোগ্যতা হিসেবে দেখা যাচ্ছে। আমি এদের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছে এসে ব্যাটারি রিক্সাওয়ালারা বললো আমরা চালাবো না। এই রিক্সায় যানবাহন পৃথিবীর কোথাও, কোনো সায়েন্সে কোথাও নাই। এটা একটা অনিরাপদ যানবাহন, পৃথিবীর কোনো দেশে এরকম যানবাহন নাই। এই সরকার সেটা মেনে নিল। এত বিদেশে পড়ালেখা করে কেন ওই ব্যাটারি রিক্সা তুলতে পারলো না? জনগণের চাপের কাছে জনগণ মেনে না নিলে আপনি তো ব্যাটারি রিক্সা তুলতে পারেন। অথচ ব্যাটারি রিক্সা একটা ভয়াবহ দুর্ঘটনার জিনিস। জনগণের সাথে আলোচনা না করলে আপনি সাধারণ সড়ক দুর্ঘটনা পর্যন্ত কমাতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি, মাওয়াতে একটা ভীষণ দুর্ঘটনা হয়েছে। যে কোনো টোল বুথে বাস ঢুকতে পারবে কেন, এই প্রশ্নটা কেউ করছে না। আপনি আমাকে বলেন তো, আপনি তো বিদেশে থাকেন, বাস রাস্তার মাঝখান দিয়ে চলে? চলে না। কারণ বাসের কাজই হচ্ছে কিছুক্ষণ পর পর সে বাম দিকে অথবা ডান দিকে ট্রাফিকের আইন অনুযায়ী থামবে। সেজন্য বাস কি করে, ওই ফুটপাতের কাছে দিয়ে চলে, যাতে সে সারাক্ষণ ডাইনে বামে করে অন্যের রাস্তা বন্ধ না করে। টোল বুথে যে কোনো বুথের মধ্যে বাস ঢুকতে পারবে না। বাসের বুথ ট্রাকের বুথ আলাদা হবে পুরোপুরি। বাস ঢুকবে একটা আলাদা টোল বুথে। একটা বাস ঢুকলো এবং একটা গাড়ি এবং একটা মোটর সাইকেল আর ওই দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে গেল। সে কি ব্রেক ফেল করেছিল না কি করেছিল সেটা বোঝা গেল না। কিন্তু এটা কিন্তু খুব সাধারণ একটা আইন করলে থামিয়ে দেওয়া যায়, যে বাস ঢুকবে এই রাস্তায়। আপনি ওই রকেট সায়েন্সে পড়াশোনা করে এসে ব্যাটারি রিক্সার দেশে সেটা চালিয়ে দিলে উনি আলী রিয়াজ হন বা আহ, নায়ক রিয়াজ হন, কিছু আসা যায় না। আগের সরকারের প্রধানমন্ত্রী নায়ক রিয়াজকে এক পাশে আর ফেরদৌসকে আরেক পাশে নিয়ে ঘুরতো, কিচ্ছু হয় নাই। এফডিসি থেকে লোক এনেও যেমন সংস্কার হয় না, ওই রকম আমেরিকা থেকে লোক এনেও সংস্কার হবে না। এই ভদ্রলোক বাজার থেকে বের হলে কারণ বাজারে গিয়ে মাছ পাড়া দিয়ে বাজার করেন না, উস্তা খেয়ে কলার খোসায় পড়ে যান না। আমি কারণ বাজারে যে আমি জানি যে কারণ বাজারে কলার খোসা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। কারণ বাজারে তরকারির পচা গন্ধ হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই ভদ্রলোক জানেন না যে সংবিধান সংস্কার করতে গেলে সাধারণ মানুষ আসলে সংবিধানের কোন জায়গাটা সংস্কার চায়। সাধারণ মানুষ প্রথম যেটা চায় সেটা হচ্ছে সংবিধানে যা আছে সেইটা প্রযুক্ত। গত 53 বছরে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় প্রভাব মুক্ত নির্বাচনে অংশ নিতে পারে নাই। আগে একটা ওই নির্বাচন করে দেখান না, যে প্রভাব মুক্ত, কোন ধরনের উদ্দেশ্য মুক্ত, স্বার্থ মুক্ত, এবং জনগণকে ভয় দেখানো মুক্ত, মারামারি মুক্ত একটা নির্বাচন হয়েছে। নির্বাচন করেন একটা, নির্বাচনের জন্য তো কোনো সংস্কার দরকার নাই। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো মানে এখনকার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাজের আপনি আমাকে বেলায় বলেন, প্রযোজ্য হবে। এই জুলাই তারপরেও বিপ্লবের আমি যত ডাক্তার দফা আব্দুল ছিল, তুষার। জুলাই বিপ্লবের যত দফা ছিল, সেই দফার কোন দফায় ছিল যে সংবিধান সংস্কার করা হবে? একদম, একদম সেটাই কোথাও ওনারা ছিল এসে না, বলছেন কিন্তু আমরা আমি একটু এই সংবিধান, জিনিসটা বুঝতে ওনারা চাই, এমন একটা আপনারা ভাব কি করছেন বোঝেন? বাংলাদেশের কোনো কিছু ঠিক ছিল না। বাংলাদেশ সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশকে আসলে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশ সব বদলে ফেলতে হবে, সব সংস্কার করে দিতে হবে। আমি এখন দেখতে পাচ্ছি লোকজন এসে এমন অবস্থা করছে, মানুষজন মেকআপ পার্লারের বাইরে দাঁড়িয়ে বলছে এই পার্লারেরও সংস্কার চাই, এখানে ভারতীয় কসমেটিক্স ব্যবহার করা হয়। আমি একটা প্রশ্ন করি, আপনি ভারত বয়কট করছেন, ভারতীয় বংশোদ্ভূত, ভারতে পড়াশোনা করা, ভারতেই বড় হওয়া একজন নারী, যিনি পড়াশোনা করতে কানাডায় গিয়ে রেসিডেন্সি নিয়ে কানাডায় থেকে গিয়েছেন, তাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এসে আমাদের বিপিএল এ অংশ নিন। আপনি ফোক ফেস্ট বন্ধ করে দিচ্ছেন, কিন্তু ক্রিকেট খেলার সাথে আপনি মিউজিক ফেস্ট করছেন। ক্রিকেটের জন্য নেচে গিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গানের বিশুদ্ধ অনুষ্ঠান করার জন্য ভেন্যু পাওয়া যাবে। কিসের সংস্কার এগুলো? এগুলো তো আগের মতোই, সেই আগের মতো। আমার ইচ্ছা করে তা আমি বসে বসে সাদা সাদা কালা কালা তালি দেই, আমার ইচ্ছা করে আমি সবকিছু বন্ধ করে দিই। জি,
আহ, আমি একটু আমি একটু এটা একটু জানতে চাই, মানে সংবিধান সংস্কার, মাসুদ কামাল, আমি বুঝতে পারছি আপনার শুনতে হয়তো এক সমস্যা হচ্ছে, তারপরেও আপনি কি এটা বলবেন? আমরা কদিন আগে শুনছিলাম হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তিনিও বলছেন যে এই সংবিধান গার্বেজ। আমি একটু আসলে আপনার কাছ থেকেও বা আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, কি দেখেন আমাদের সংবিধানের সমস্যাটা কোথায়? এত সংস্কার আসলে কোথায় দরকার? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, একদমই না। উনি উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাতে সংবিধানের সংস্কার দরকার। সংবিধানকে একজন উপদেষ্টা নাকি বলেছেন এরকম যে এটা গার্বেজ, তরুণ উপদেষ্টা নাকি বলেছেন। না, তো সংবিধানের হাসনাত কোন কোন আব্দুল্লাহ জায়গাতে সমন্বয়ক আসলে সমন্বয়ক। অসুবিধা, সমন্বয়ক, দুঃখিত, হুম। কোন একজন সমন্বয়ক বলেছেন, উনি এটা বললেন যে হুম। একজন সমন্বয়ক বলেছেন যে এই সংবিধান গার্বেজ। উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাগুলিকে আসলে এই গার্বেজ মনে হচ্ছে, বা কোন জায়গাগুলি আসলে বদলানো দরকার, পুরো সংবিধান বদলাতে হবে। এটা যিনি বলেছেন, এটা উনি বলছেন, ওনারা তো মেধাবী মানুষ তো। আর মেধাবীদের বিষয়ে মন্তব্য করতে বলছেন আমার মতো মেধাহীনকে, বড় কঠিন প্রশ্ন ভাই এটা আমার জন্য। উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানাই ফেলালেন। পুরো সংবিধানটাই গার্বেজ। এই সংবিধানে যারা বানাইছেন ভাই, এরা এই দেশের অত্যন্ত মানে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, আইন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে, তারা বানাইছেন। আর আমাদের এই মেধাবী সমন্বয় ওটাকে গার্বেজ বানাই দিলেন। ভাই এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই। সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এইগুলি হলো কি জানেন, যখন ওই যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই, সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই। দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো, তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক রে ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ, এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায় বলছিলেন তো। কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন কেন তুলে নিলেন? তো এইরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না। এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না। আমরা তো বাতিল মাল এখন। কাজেই ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি, কে কোথায় কি করে ভাই। বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না। কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিবে, বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দিবেন। কে হে ভাই, আপনি কে? আরেকজন বলে দিছে যদি বিচারের আগে, শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, সে জাতীয় শত্রু হবে এবং বেইমান হিসেবে ঘোষণা করা হবে। যেটা বলে সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে, সবাই বেইমান, আর উনি একলা হলো গিয়া সিরাজউদ্দৌলা না। এটা হয় ভাই, বলতেছে, আপনি কি বলবেন? আজকে দেখলাম আরেকজন বলতেছে, দায়িত্ববান ব্যক্তি, প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনা বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সে সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন, তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন, সময় সমান লাগবে? লাগবে? 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে ফেলবেন? কেমন করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হইলেও আসলে আমিই সব। চিন্তাটা এ ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনিই বুঝেন, আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এই দেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে। আলাপ করে দেখেন, আপনি যেটা চিন্তাও করেন না সেই কথা সে বলে দিবে আপনাকে। কাজেই এত সহজ না। বলে দিচ্ছেন 1 বছর, তার মানে কি 1 বছরের মধ্যে বিচার হয়ে যাবে? তাহলে 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি, এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, হতে হবে।
কোনো অজুহাতেই আপনি এই নির্বাচনকে 2026-এ নিতে পারবেন না, কোনো লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে কিন্তু যে জানুয়ারি মাস থেকে তারা জাতীয় ঐক্যের জন্য বসবে। বসেন, জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায়। ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি 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 কাজ? ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে, 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কামদার কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝলেন তো আমারে? কোনো অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছেন যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায়, তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন? আপনাকে জুন মাসে, জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর আরেকটা কথা বলি, এই সরকার এখনো যে, আমি তো প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়। ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন, কয়েকদিন আগে দেখলাম জামাত তো কয় যে নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি, এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনূস এটা নিয়ে বেশি দিন থাকতে চায় না এখানে। কারণ তারা জানে এখানে তারা বুঝে ফেলেছেন তারা কি করতে পারবে। আর যারা থাকতে চায়, যারা নাকি লটারিতে পাওয়া সম্পদ আঁকড়ে থাকতে চান, ওনারা এই চাপের মুখে কোথাও থাকবেন না। আর এই যে বলতেছেন না যে আজকে বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না। আমি আপনার একটা সহজ হিসাব দিই, আমি তো কিছু খবর টবর রাখি রে ভাই। জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে, তাদের মধ্যে 60% সমন্বয়ক হলো আপনার ছাত্রদল করে। ছাত্রদল তো মাঠে নামে নাই। কালকে ছাত্রদল মাঠে নামুক, আপনি দেখেন সমন্বয়ক শেষ, সব সমন্বয়ক শেষ। পাবেন না, কাউরে মাঠে খুঁজে পাবেন না। ওরা পলিটিক্যাল পার্টি কয় না কেন? দিন দিন সরকারি এত সুযোগ সুবিধা পাচ্ছে, পলিটিক্যাল পার্টি কয় না কেন? পরশুদিন দেখে সার্জিস আলম বলতেছে না আমরা রাজনৈতিক দল করব না, আমরা রাজনৈতিক শক্তি হবো। কারণ ওরা বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই। আপনি দেখাইতে পারবেন, শুনেন, জাসদ যখন হয় বাংলাদেশে, তুষার ভাই নিশ্চয়ই আপনি এটা পড়াশোনা করছেন, জানেন, জাসদ যখন হয়, জাসদ কিন্তু ছাত্রদের দ্বারা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল। মেজর জলিল কিন্তু বয়স্ক লোক ছিলেন বিভিন্ন। আর এখানে কি হয়েছে, এখানে সব কম বয়সী, এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলেছে। একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি? কারণটা হলো যাতে নাকি ছাত্ররা দল করলে যাতে কিছু ভোট পায়। এটার ওনারা কে বুঝাইছে আল্লাহ জানে। 17 কিলো 16 করতে পারতো, অসুবিধা নাই কেন, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু। এটা বাংলাদেশের আইন। আপনি শিশু নিতে ভর্তি হবেন? কি বলবেন রে ভাই? দিন দুনিয়ার কোনো খবর রাখে না, যখন যেটা পায় হ্যাঁ এটাই তো আসল। ওই যে একবার যোগ শুনছিলাম, যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে, চুইংগাম দেখে নাকি বিরাট খুশি যে এইটা কি জিনিস, চাবাইলেও শেষ হয় না। এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি, কে তারা বুঝাইছে স্টুডেন্টদের জন্য এটা ভালো হবো, বলে দিল 17 বছর হইতে হবে। এইটা খেয়াল করে না যে 17 বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই, এই ভোট অন্য জায়গায় যাবে। কি বলবেন ভাই? আর আইনটা তো চেঞ্জ করতে হবে। আপনি তো আইনগত পারেন না করতে এটা। যেখানে বাংলাদেশে 18 বছর পর্যন্ত শিশু, বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞায়, আন্তর্জাতিক সংজ্ঞাতেও ডেফিনেশন তাই বলে, তো শিশুরা আপনি ভোট দিবেন? এটা হয়? জি, ব্যাপার অনেক আমি একদমই শেষ করব, ডাক্তার আব্দুল নূর। রাষ্ট্র পরিচালনা হোক। ফলে এদের যে মূল আদর্শ, সেই মূল আদর্শের মধ্যে তো বিশাল পার্থক্য। আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান, তাহলে দেখবেন যে তাদের ওইখানে গণতন্ত্রের সঙ্গে দ্বিমত করেন এমন শক্তি নাই, এবং যদি থাকেও
তাদের কোনো জনগণের কাছে কোনো বেল নাই। পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি ছিল, তারা নিজেদেরকে লিবারেল ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন। ক্রিশ্চিয়ান কিন্তু ডেমোক্র্যাট, লিবারেল কিন্তু ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট না হলে পরে আপনি নির্বাচন, আপনি পলিটিক্স করতে পারবেন। কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে তো ডেমোক্রেসির সংজ্ঞা নিয়েই বিভেদ আছে। ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্বার্থ ভিত্তিক হতে পারে, নীতি ভিত্তিক বা আদর্শ ভিত্তিক কোন ঐক্য হতে পারে না, এটা সম্ভব না আমাদের এখানে, সেরকম না। দ্বিতীয় হচ্ছে, যেটি মাসুদ কামাল ভাই বলেছেন, আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখেছি, এবং এখন আমি দেখছি যে সমন্বয়কদের অনেকেই স্লোগান দেন, তারা বলেন কোটা না মেধা, মেধা না মেধা, মানে এরকম বলেন না, কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন, তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন, নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন, হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল তারাই সমন্বয় করেছেন, এবং সেইখানে যে দুই একজন হন নাই, তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন, তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন। প্রথম হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই, হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা, এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেশটা পেয়েছি তরুণ। তারপরে আমরা কি দেখেছি, তারা বলেন কি, তারা বলেন দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালি এটা কি জিনিস? ক্ষমতার সঙ্গে থাকা। আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে, যখন রাজপথে আন্দোলন হচ্ছে। দালালি মানে কি? যে ক্ষমতায় যারা থাকে, গদির মধ্যে যারা বসে থাকে, তারা ঠিক না। রাজপথ রাজপথ, একই সাথে তো কেউ রাজপথ আর সচিবালয়ে থাকতে পারে না, একই সাথে কেউ রিক্সা আর হেলিকপ্টারে চড়তে পারে না। ফলে দালালি না রাজপথ, রাজপথ আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলেই ক্ষমতার অংশ, কমিটির অংশ, সংবিধান সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এই কমিটি সেই কমিটি। এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে। তৃতীয় যেটি, সেটি সবচেয়ে হাস্যকর, বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর, এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে 18 বছরের নিচে সকলেই শিশু। এখন বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায়, আমার প্রশ্ন 17 কেন, 16 না কেন, 16 কেন, 15 না কেন, 15 কেন, 14 না কেন? শিশু তো সবাই, আপনি কেন শুধু 17 পর্যন্ত? 17-র কোটা কেন? 16-র কোটা নাই কেন? 15-র কোটা নাই কেন? 12-র কোটা নাই কেন? জন্মমাত্র ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে, ওই চিৎকারকে ভোট হিসেবে কেন গণ্য করা হবে না? সুকান্ত বলে গেছেন যে এই পৃথিবীতে এই শিশুকে বাসযোগ্য, এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি। ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে, সেটাকে ভোট হিসেবে নিতে হবে। সামনে কি আপনি বলবেন আওয়ামী লীগ, সে ধরেন হ্যাঁ করলো, ওকে, এটা তার ভোট। এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কাছে, কিন্তু এটা হচ্ছে। এবং এগুলো যে হচ্ছে, এটা হলে কিন্তু আমরা সমালোচনা করলে আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা পৃথকতা, ওনারা পৃথকতা বিশ্বাস করেন। আসল আত্মা সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আগুন ধরায়, কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলেন লুকিয়ে থাকা প্রেতাত্মা। প্রেতাত্মা ভাই লুকিয়ে থাকে। আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতাত্মাকে হাঁটাহাঁটি করতে দেখেছেন? দেখেন। আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে রেটরিক, সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার। আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেগ সব কথাবার্তা শুনতাম, মরহুম আকবর আলী খান তিনি বলতেন, আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ। ভেগোলজিক্যাল স্পিচ কি? যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না, আবার অনেক কিছুই বুঝবেন। যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই, যে এই যে সংস্কার, এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ, এবং পুঁজিবাদের সাথে যে সাম্যবাদ, এবং সবকিছু মিলিয়ে যে শরিয়া আইন এবং শরিয়া বিরোধী যে এক ধরনের অজ্ঞেয়বাদীদের ধারণা রয়েছে, এই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি, তারা সকলেই এক জায়গায় এসে, বিরোধীরা দূরে সরে যাবে, জনগণ শক্তি পাবে। কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে, এবং শিশুদের যদি ভোটাধিকার থাকে, তবে মৃতদেরও ভোটাধিকার আছে। ভূতাপেক্ষ মৃতদের জন্য একটা করে ভোট নেন, যে যেই দল করতো। আমরা অতীতের, আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে? কি বলে, এই যে অটো পাশে কি হয়েছে? অটো পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট, সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাস দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে 2-1% ফেল করেছে, তারাও এসে বলেছে এটা করা যাবে না, আমরাও পাস করবো। তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে, কে কোন দলে ছিল, যারা চিহ্নিত। ধরেন বিএনপির অনেক নেতা মারা গিয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে, জামাতের অনেক নেতা মারা গেছে, তাদের ভোটগুলো কাউন্ট করতে হবে, কারণ তা আমরা তো জানি তারা এখানেই ভোট দিচ্ছেন। এই ধরনের প্রস্তাবাদি যদি দেন আপনি, তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন, যারা এরকম ভেগোলজিক্যাল বক্তব্য দিয়ে ফেলেন, পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না।
কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক লজিক্যাল বক্তব্য দিচ্ছেন। আপনি আমাকে বলেন রাহাত ফতেহ আলী খানের কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা মেধা বলতে হবে? আপনি যদি বলেনি তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে বাদ দিয়ে আপনি কোন কোটায় রাহাত ফতেহ আলীকে এনে এইখানে অনুষ্ঠান করেন? এটা কোন কোটা? আন্তর্জাতিক কোটা? কোটা না মেধা মেধা মেধা, তাহলে আমাদের মেধাবী শিল্পীরা নাই কেন? আমাদের কুকুর কণা নাই কেন? আমাদের এই যে ন্যান্সি নাই কেন? যে কিনা এই যে ভুবন ডাঙ্গার হাসি গান গেয়েছে, আমাদের অন্যরা নাই কেন? ওইখানে কেন ফতে আলী? আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন, আপনি সামনের সারিতে বসেছেন, সামনের সারির টিকিটের দাম কত? আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে কিনে? আমি প্রশ্ন করতে পারি না? আমি জীবনও এই সামনের সারির টিকিট কাটতে পারি? জীবনে না। কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো, আমার সেই সঙ্গতি নাই, সঙ্গতি থাকলে ইচ্ছা নাই। কিন্তু আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন এবং সামনে বসে সোফায় বসে বসে তারা এটা দেখছেন। তো এই কাজ তো পলক করতো। এই কাজ তো আমরা দেখেছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে উনি মাটিতে বসে পড়েছিলেন সমস্ত লোকজন সহ। আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সী আহ একজনের সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে একজন কনসার্ট দেখছেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এটাও কি সংস্কার? কই? এত যে শরিয়ত যারা কথা বলেন, এত সুন্নার কথা বলেন, এত হাদিস কোরআনের কথা বলেন, আপনাদের কাউকে তো দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের একটা আচরণ হচ্ছে সবার সামনে, এটা ঠিক না বেঠিক? আমার কথা খুবই পরিষ্কার, যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যদি দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে। আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটোর কোনোটাই আপনারা না নেন, তাহলে বলতে হবে যে যারা এই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতেই সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা তুলে দিয়ে তাদের উপরে বরং চাপ সৃষ্টি করেন, যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন। আমার কথা খুবই পরিষ্কার। এবং আমি যেহেতু সারা জীবন বিতর্ক করেছি, সেলফ ডিফিটিং আর্গুমেন্ট, সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট